সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস সংলাপ অনুষ্ঠানে। চলতি বছরের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করে বিএনপি। এই বিজয়ে নতুন সরকারের সামনে জনগণের প্রত্যাশা পূরণ, অর্থনীতিকে স্থিতিশীল করা, সুশাসন প্রতিষ্ঠা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর করার বড় দায়িত্ব তৈরি করে। 17 ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণের পর সরকারের প্রথম 6 মাস রাষ্ট্র পরিচালনায় কতটুকু সাফল্য অর্জন করলো তা নিয়ে রাজনৈতিক মহলে এরই মধ্যে নানা বিশ্লেষণ শুরু হয়েছে। বিশেষজ্ঞদের মতে সরকারের প্রথম এই 6 মাসকে কেবল সাফল্য কিংবা ব্যর্থতার সরল মানদণ্ডে বিচার করলে বাস্তবতার পুরো চিত্রটি সামনে আসবে না। তথাপিও যদিও সরকারের বিরোধী শিবিরে আছে, অর্থাৎ বিরোধী দলের মধ্যে আছে এই সরকারের নানা কার্যক্রম নিয়ে ভিন্ন মত। সব মিলিয়ে কেমন গেল সরকারের 6 মাস, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সেই আলোচনা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। সেই সাথে আজকের এই বিষয় আমরা নির্ধারণ করেছি কেমন গেল সরকারের 6 মাস, এবং আলোচনা করবার জন্য স্টুডিওতে আজকে উপস্থিত আছেন। আমার ডানে আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। হাবিবুর রহমান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য এনসিপি। ডক্টর আতিক মুজাহিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছে আমি জয়নুল আবেদিন। বলছিলাম কেমন গেল সরকারের 6 মাস, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। আলোচনা আরও অনেকগুলো বিষয় রয়েছে, যদি সময় থাকে আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবার চেষ্টা করব। একটু আলোচনায় ঢুকতে চাই, প্রথমে যেতে চাই যেহেতু সরকারের বিরোধী শিবিরের একজন আমাদের সাথে আছেন ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য এনসিপি। ডক্টর আতিক মুজাহিদ, আপনাকে প্রথম প্রশ্ন, যদি আপনাকে বক্তব্য দিতে বলি, নিশ্চয়ই আপনি সরকারের প্রথমে ব্যর্থতা নিয়েই বা বিভিন্ন ব্যর্থতা আলোচনা করবার চেষ্টা করবো। আমি নতুনভাবে আপনাকে জানতে চাইব, সরকারের যে 6 মাস অতিবাহিত হলো, এই সরকারের 6 মাসের সফলতা কি কি দেখেছেন আপনারা বিরোধী দল? ধন্যবাদ। যারা দেখবেন তাদেরকে আমি একটু পজিটিভ মাইন্ড নিয়ে কথা বলার চেষ্টা করব। টু বি অনেস্ট, মানে প্ল্যানিং ইজ দ্য হাফ ডান। যদি কেউ ভালো প্ল্যান করতে পারে আর এক্সিকিউশন স্টার্টিংটা দেখে মানুষ বলে আসলে কী করতে চায় আর কি। আমি সরকারের মানে কিছু সফলতা বলতে কিছু পজিটিভ আসপেক্ট বলি। নাম্বার 1 হচ্ছে যে ডিপ্লোমেসিতে, মানে ফরেন এনগেজমেন্টে বাংলাদেশকে নতজানুর স্টাইলে নাই। বাংলাদেশ কম্পারেটিভলি এটা আমরা অ্যাপ্রিসিয়েট করতে হবে এবং আমরা চাই এটা আরও ভেহিমেন্ট হোক, আরও স্ট্রেংথেন হোক, অ্যাজ লাইক জিয়াউর রহমান সাহেব করেছেন, যে বাংলাদেশ রাষ্ট্রের যে আত্মমর্যাদা, সম্মান, এটা রেখে চোখে রেখে আমাদের অধিকার, ন্যাশনাল স্পিরিট ফার্স্ট, ন্যাশনাল ইন্টারেস্ট ফার্স্ট, এটা আপহোল্ড করতে হবে। এটাকে আমি পজিটিভলি শুরু করি। 2 নম্বর হচ্ছে সরকারের বাজেটে 2-3টা সেক্টরকে খুব অ্যাপ্রিসিয়েট করার মতো, যেটা আমরা আগেও বলেছি, যে সোশ্যাল সেফটি নেট, হেলথ, এডুকেশন, 3টার ব্যাপারে বাস্তবায়ন কী হবে সেটা আমি তো ক্রেডিটে আসবো, বাট এই 3টার ক্ষেত্রে গভর্নমেন্ট চেষ্টা করছে পপুলার ভয়েসটাকে অ্যাডপ্ট করার জন্য। 3 নম্বর, সরকারকে মোরাললেস, আর কোন সেক্টর বলবো, বাকি সেক্টরগুলোতে সরকার হয়তো কিছু পপুলিস্ট না বললেও কিছু নতুন ইনিশিয়েটিভ নেওয়ার চেষ্টা করছে। পার্টিকুলারলি স্পোর্টসে নতুন করে রিটার্ন করেছে ট্যালেন্টেডগুলোকে মুভ করার জন্য। দিস ইজ গুড আইডিয়া ইনডিড। আর বাকি গাছ লাগানো এগুলো আগেও ছিল, এটা হবে, এটা খুব বেশি মানে একটা রেগুলার একটা চেঞ্জিং নিসবে এরকম একটা আসলে বলা যায় না। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমানের যে বিভিন্ন মিতব্যয়ী জীবনযাপন, রাষ্ট্রীয় সম্পদের ব্যবহারে এটা তো সংযম, এইসব বিষয়গুলো আচ্ছা দেখেন, এটা আমি এটা বলবো ওনাকে এটা ধ্বংস করার একটা কাজ হচ্ছে। আমার ডিফারেন্ট পার্সপেক্টিভ কেন বলি, কারণটা হচ্ছে একটা মানুষকে আপনি সুপার হিউম্যান বানানোর চেষ্টা করতেছে। দেখেন প্রাইম মিনিস্টার কিন্তু গাড়িতে ট্রাকে চড়ে ঠিক করতেছে, দেখেন উনি ওনার ওয়াইফকে নিয়ে যাচ্ছে। ডোন্ট ডু দ্য পিয়ার ক্যাম্পেইন, ডু দ্য পিপলস ক্যাম্পেইন। মানুষের যেটা দরকার সেটা নিয়ে কাজ করেন। এবং আমার কাছে মাঝে মাঝে, দিস ইজ মাই আন্ডারস্ট্যান্ডিং, মাঝে মাঝে মনে হয় যে যেভাবে প্রথম দিকে শেখ হাসিনাকে বলা হয়তো যে ওনাকে ভুল বোঝানো হয় একটা ক্যারেক্টার, বাকি সবাই খারাপ, উনি ভালো, এইরকম একটা জিনিসকে বানানোর চেষ্টা করা হয়েছে। ডু নট ডু দ্যাট। মানুষ মিস্টেক্স করবে, আমাদের কথা বললে ভুল হবে, আমাদের প্রাইম মিনিস্টারও ভুল হবে, রাষ্ট্রীয় পর্যায়ে উনি সিদ্ধান্ত ভুল হবে, আবার রিটেন করবে, মানুষের জন্য কাজ করবে। ডোন্ট মেক ইট
সুপার হিউম্যান থাকে, ঠিক আছে। এবং এবং সবচেয়ে খারাপ লাগে কারা জানেন, কে আবার তাকে এই ফ্যাসিলিটেশনটা করে, এটাকে বলে সাইকোফেন্সি টাইপের শব্দ আছে, মানে প্রেজিং করে ভালো কিছু পাওয়ার জন্য এই কাজটা করা হয়। আপনি বলেন ভাই আপনি প্রাইম মিনিস্টার অসাধারণ কাজ করতেছেন, এই সাংবাদিক কিছু সিনিয়র সাংবাদিক কিছুদিন আগে এই লোকগুলোই তাকে বলতো যে কুলাঙ্গার, এই সে খারাপ খারাপ শব্দ বলতো। বাপ রে বাপ, কি ম্যাজিক, 5ই আগস্টের পর আবার উনি ব্যক্তি ভালো হয়ে গেল। সো তার মানে আপনার ইন্টেনশনালি একটা মানুষকে আর্টিফিশিয়ালি আরোপ করতেছে, ডোন্ট ডু দ্যাট। আপনি যা আপনি তাই, মানে আপনাকে পার্সোনাল ক্যারেক্টার দেওয়ার সেকেন্ড, আপনি যদি এটা করতে তাহলে আপনার আরও লস, তার মানে আপনি একমাত্র সেরা, বাকি আপনার টিম খুব খারাপ। তো আপনি কীরকম প্রধানমন্ত্রী যে আপনার সব টিম কেউ ফাংশন করে না, তাহলে আপনি লিডারশিপ ফেইলর। সো আই ক্যান গিভ এ লট অফ অ্যাসপেক্ট অফ ইট। আমি এদিকে যাবো না, এখন যেটা বললাম এটা এইভাবে প্রজেক্ট করলে লাভ হবে না। এখন আসলে গভর্নমেন্টের ফেইলিওর বলেন, যদি ফেলিওর নিয়ে পরে আসি, ফেলিওর আমি আপনার কাছ থেকে পরে শুনবো। আমি একটু যেতে চাই হাবিবুর রহমান হাবিবের কাছে। জনাব হাবিবুর রহমান হাবিব, দীর্ঘদিনের রাজনীতির যে আপনার ঐতিহ্য আপনার জীবনের সাথে আছে, বিএনপির সাথেও দীর্ঘদিন, এর আগে অন্য দল করেছেন, ঠিক আছে, কিন্তু আপনি যদি এই সরকারের 6 মাস যে পরিচালনা করেছেন, যদি বলি 17 ফেব্রুয়ারি থেকে, এই সরকারের কি কি ব্যর্থতা আপনি দেখেছেন? আপনার কাছে শুনতে চাই এই সরকারের ব্যর্থতা, নট সফলতা। প্রথমে উল্টা কাজ করছেন না। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে চ্যানেল এর দর্শক শ্রোতাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ আলোচক তরুণ এমপি আতিক মুজাহিদকে শুভেচ্ছা। ব্যর্থতা সরকারের ঘাড়ে চেপেছে, সরকারের না, সেটা হলো ইরান, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অবৈধভাবে আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে এই যে তেলের যে ক্রাইসিস, বৈশ্বিক যে ক্রাইসিস, তার পরিপ্রেক্ষিতে আমরা পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন দেখেছি পেট্রোল অকটেনের, এবং এই ক্ষেত্রে অনেকখানি এখানে ইয়েও ছিল, মানে সিন্ডিকেট বা অবৈধভাবে কিছু মানুষ তেল জমা করেছিল, ওইটার দাম বাড়তে পারে নানান কারণে। এটা সরকারের অন্যের কারণ, সরকারের কারণে না, বৈশ্বিক পরিস্থিতির কারণে হয়েছে। দ্বিতীয়ত ইদানিং যে গ্যাসের লাইন যে যানজট অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে, এটা একই অবস্থা। কারণ বিগত 15.5 বছর সরকার গ্যাস খোঁজার জন্য যে বাফেক্স আছে, বাফেক্স কাজে লাগায়নি, না লাগিয়ে তারা ইচ্ছাকৃতভাবে এলএনজি নির্ভরশীল হয়েছিল। কারণ এই এলএনজিটা ইম্পোর্ট করতে তাদেরই লোকজন, যে কারণে গ্যাসের যে সংকট, এই এখন যেটা চলছে, যে 2টা আপনার জাহাজ এসেছিল, একটা হলো সামিট এবং সামিট গ্রুপ। অ্যাক্সিডেন্ট ওটা তো কিছু মেশিনপত্রের কারণে, ওটা তো গ্যাসটা নিয়ে আসতে হয়, নিয়ে এসে আবার তরল করে এখানে এসে আবার হিট দিয়ে আবার ওটা পাইপটা ঢুকাতে হয়, মেশিনটা নষ্ট। আর সামিট গ্রুপের ওইটা বাতাসের কারণে 2-3 দিন ঢুকতে পারে না। এই যে ক্রাইসিসটা সৃষ্টি হয়ে গেল, এটাও সরকারের কিন্তু এখানে করার কিছু ছিল না। এখন যে ব্যর্থতা যেটা বলবো, যে মানে গ্যাস এবং তেল, ডিজেল, ফার্নেস, এই 2টা ছাড়া দেশ অচল, পৃথিবী অচল। আপনার বাড়িতে একটা রান্না করবেন, সব আছে, মাংস, মাছ, যা যা দরকার সব আছে, মরিচ আছে, পেঁয়াজ আছে, সব আছে, লবণ নেই, আপনি রান্না করতে পারবেন? তেমনি হবে, সব আপনার আছে, ডিজেল নেই, সব বন্ধ, আপনার গাড়ি চলবে না, প্রোডাকশন হবে না, ইঞ্জিন চলবে না, রেল কিছুই চলবে না। এই যে ক্রাইসিসটা, এটাই সরকারের করার কিছু ছিল না। এখন যে সরকার যেটা চেষ্টা করতেছে, এখন এটা এমন একটা জিনিস যে একটা পানির কল বসাতে, টিউবওয়েল বসাতে গেলে পরে কয়েক ঘন্টার ভিতরে বসানো যায়। গ্যাস তো এমন না যে আমি আজকে পাইপ গাড়লাম সকালবেলা, বিকালবেলা 2 দিন পরে গ্যাস উঠে আসে, তাতে না। এমন কারোর এমন জাদুকরি কোনো এও নাই। আমার ভাইয়ের কথা বলবো না, আমাদেরকে বিরোধী দল যারা খুব বেশি করে সমালোচনা করতেছে, গ্যাস দিয়ে, বিদ্যুৎ দিয়ে, নৈলিক দিয়ে ছেড়ে দে, তাদেরকে যদি বলা হতো, তারাই যদি ক্ষমতা থাকতো, তাহলে কি বঙ্গোপসাগরে পাইপ লাগিয়ে দিলে ওই বঙ্গোপসাগরের পানি কি গ্যাস ডিজেল হয়ে কি প্রবেশ করতো আমাদের দেশে? না। গ্যাসের যদি পাহাড়ের উপরে গিয়ে, একটা পাহাড়ের উপরে গিয়ে যখন গ্যাস আছে, সেখানে গিয়ে যদি আমি দিতাম, তাহলে কি আমার গ্যাস চলে আসবে? না, সময় লাগবে। এই সময়টুকু তো দিতে হবে।
না দিয়ে এই পরিস্থিতি সৃষ্টি করার পরিপ্রেক্ষিতে কিছু সমস্যার সরকার পড়ছে। আপনি বলছিলেন এলএনজি টার্মিনাল করার অর্থাৎ বিগত সরকারের কথা বলছিলেন, কিন্তু এই সরকারও তো আবার নতুন করে এলএনজি টার্মিনাল করার দিকে এগুচ্ছে। হ্যাঁ, এগুচ্ছে তো। এবং এলএনজি যে এলএনজি টার্মিনাল করা এবং আপনার হলো রিফাইনারি যেটা ক্রুড অয়েল আসে, সেই পাকিস্তানের রিফাইনারি চিটাগাং এখন ইস্টার্ন রিফাইনারি এখন ওইটাই আছে। এত বছর চলে গেছে, এই যে 15.5 বছর একটা আপনারা ভাই 3 বার ক্ষমতা ছিলেন না? না, আমরা ছিলাম না তখন ভাগ ভাগে, কিন্তু পরবর্তী যে সময় তখন তো আরো বয়সটা কম ছিল রিফাইনারির, আরো 20 বছর বেড়ে গেছে না, চাহিদা বেড়ে গেছে না, চাহিদা বেড়েছে, সক্ষমতা কমেছে, সেইটাই রয়ে গেছে। এখন সরকার এই জিনিসগুলিতে নজর দিচ্ছে এবং বিদ্যুতের অভাবটা পূরণ করার জন্য অলরেডি সরকার নীতিমালা ঘোষণা করেছে, গ্রামে হোক যেখানে হোক শিল্প কারখানা যাই হোক না কেন অবশ্যই তাকে সোলার প্যানেল তাকে রাখতে হবে, সোলার প্যানেলের দিকে যেতে হবে, অবশ্যই নবায়নযোগ্য জ্বালানির দিকে ঝুঁকতে হবে, যেটা বিশেষ বিশ্লেষণ বলছে। আর কোনো ব্যর্থতা দেখেন কিনা আপনি? ব্যর্থতা ধরেন দীর্ঘ 15.5 বছরের যে অবস্থাটা ছিল, বারবার আমরা তো এটা বলি, শুনতে খারাপ লাগবে, কিন্তু বাস্তবতা হলো সেখানে প্রশাসনের যে লোকজন আছে, এই লোকজনগুলি অনেকে 80% আছে বিগত 15.5 বছর ফিল্ড লেভেল ভিক্টরে পুলিশ প্রশাসন। আমার ওখানে দেখেন, আপনি ফেসবুকে দেখেন, আমার ওখানে 2 দিন ধরে থানা ঘেরাও চলতেছে আমার নিজের এলাকায়। জুবাইর বাপ্পু নামে একটা ছেলে, সে তার এলাকায় সুদের ব্যবসা চলে, এমন 1000 টাকা দেয়, প্রতিদিন 200 টাকা করে দিতে হয় তাদের ফেরত, তারপর তার শেষ হয় না। এলাকার লোক কমপ্লেন করেছে, সেটা নিয়ে কথা বলেছে। সেই সাথে কোনো আব্দুল জালাল এরকম কতগুলো ব্যবসায়ী আছে, মাদক ব্যবসায়ী, ওইটা আবার আমাদের বহিষ্কৃত থানা ঘেরাও করেছে। হ্যাঁ, বহিষ্কৃত গ্রুপ, মানে আমার ইলেকশনের বিরোধিতা করছে বহিষ্কার দল থেকে, বিএনপি ছিল একসময়। এই বহিষ্কৃত গ্রুপ হচ্ছে এখানে ঢাকাতে আপনার মোহাম্মদ উচ্চ আদালতে গন্ডগোল করলো না, বহিষ্কার হলো স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। এই এরা 2টা খুনের মামলা, তার আরও তার ভাইদের নামে মামলা, 4 ভাই বহিষ্কার। এরা জুবাইর করছে। হ্যাঁ, জুবাইর বাপ্পি করেছে কি, আগের দিন ঘোষণা দিয়েছে, সে তার একটা আছে, অস্ত্র আছে, লাইসেন্স করা শর্টগান। শর্টগান তো পকেটের ভিতরে রাখা যায় না, হাতে করে নিতে হবে, হাতে করে নিয়ে মাথায় কাপড় বেঁধে, হ্যাঁ মাথায় কাপড় বেঁধে, কাপড় জড়িয়ে ওটা হাতে করে নিয়ে সে গেছে, গিয়ে সে ঘোষণাটা দেবে 20-80 দিনের মধ্যে। তখন সে থানায় ঢুকছে, বলছে যে আপনি এই মাদক ব্যবসায়ী, তাদেরকে আপনি গ্রেপ্তার না করা পর্যন্ত আমি থানা থেকে যাব না, আপনি গ্রেপ্তার করেন, আমি আমার অস্ত্রটা এখানে জমা দিয়ে যাব, ঢাকা চলে যাব, যেটা পত্রিকায় ভাইরাল। হ্যাঁ, সেইটা সে গেছে। যাওয়ার পরে তখন এই মাদক ব্যবসায়ীরা, এই সন্ত্রাসীরা, এই খুনিরা, এই পরিবার 10টা খুন করেছে। হ্যাঁ, এই যে মাদকের যে ওদের যে লোকজন আছে, মহিলা টোলা নিয়ে এসে আমার নামে স্লোগান দিচ্ছে, থানাতে ঝাড়ু মারতেছে, আমার নামে স্লোগান দিচ্ছে। এই আপনি কি বলতে চাচ্ছেন সে যে অস্ত্রটা নিয়েছে সেটাকে লাইসেন্স ছিল? হ্যাঁ, এই তো লাইসেন্স করা। কিন্তু যুগান্তর পত্রিকা, সেখানে একটা সিনিয়র সাংবাদিক, আমি যুগান্তর মালিককে বলবো যে ওই সাংবাদিককে চাকরি মানে ওই বাতিল করে দাও, ওখানে নিয়ে গেল, সেটা শর্টগান লাইসেন্স করা, সে বলো চাইনিজ রাইফেল। আর ইমরুল কায়ের সুমন নামে একজন, আমার সাথে কালকে আমি লাইফে যেতে বাধ্য হয়েছিলাম, তাকে বলতে সে চাইনিজ কোয়াল নিয়ে ওই সন্ত্রাসী তাকে মারতে গেছে, বাস এই যে মিথ্যা এই যে জিনিসটা। এখন দেখেন আজকেও ঘেরাও করছে, তা ওকে ছেড়ে দিল কেন? ও তো বৈধ অস্ত্র নিয়ে গেছে দাবি জানাতে, ছেড়ে দিয়েছে। এই জন্য এই মাস্তানেরা, সন্ত্রাসীরা অবৈধ অস্ত্র নিয়ে থানা ঘেরাও করছে। অবৈধ, আমি একটা প্রশ্ন করি, অবৈধ অস্ত্র নিয়ে যদি থানা ঘেরাও করে, তাহলে এখানে দায় কার? প্রশাসনের? অবশ্যই প্রশাসন দায়ী। ওই যে বললাম, এই প্রশাসন কে চায়? আমি কেন বললাম এই প্রশাসন, আমি বললাম কেন যে 15.5 বছর রিক্রুট কারা? রিক্রুট তো আওয়ামী লীগের, সেই তারাই তো এখন থানার প্রশাসন লিস্টের মতো আছে। না ভাই, এটা সবসময় দোষ দিলে হবে না। না, এটা কেন দোষ দেবো না, এটা হয়েছে তো। জি, না সেক্ষেত্রে আপনি নিশ্চয়ই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এসেছেন। বিএনপি ছিল নাকি জামাত ছিল? কেন? জি, আজকে স্বরাষ্ট্র এই যে ঘটনা, জি, এই সমস্ত কারণে ও শুধু ঈশ্বর দেয় না, সব জায়গাতে এই ঘটনাগুলো ঘটছে। এখন থানা ঘেরাও করলো অবৈধ অস্ত্র, তাদের কাছে এত অস্ত্র আছে, পুলিশের কাছে অস্ত্র নেই, জানে পুলিশ গ্রেপ্তার করতে সাহস পায় না, করলেই থানা ঘেরাও করে। বললাম না, সে নর্মালি একটা ছেলে গিয়েছে। তাহলে এই যে অবস্থা, সরকার যারা চেষ্টা করতেছে না, আমার লোক ওখানে যেতে সংঘর্ষ হবে। জি, মানে বিএনপি যারা লোক, মানে একেবারে দলের যারা, তারা ওখানে যাচ্ছে না, এই কারণে গেলে সংঘর্ষ হবে। এখন আমি বিএনপির এখন প্রার্থী ছিলাম, আমি চেয়ারম্যানের উপদেষ্টা, আমি জেলার আহ্বায়ক, ওখানে সংঘর্ষ হয়ে 2টা মানুষ
আহত হয় বা মাত্র আর কিছু হয়ে যায়, তাহলে এটা সরকারের উপরে দায় আসবে না? আমি তো সেটা সচেতন করতে না, ওদের তো সে দায় নাই, ওরা তো পরিষ্কার। আপনি কি প্রশাসনকে জবাব আমি দিয়েছেন? না, প্রশাসন বলেছি, যেখানে প্রশাসন, ওরা তো থানা আজকে ঘেরাও করেছে, কালকে ছেড়ে দিলে কেন? জুয়ার বাপকে ছেড়ে দিলে কেন? পরে তো অবশ্যই ছেড়ে দেবে, সে বৈধ অস্ত্র নিয়ে তার দাবি না দেখেছে, এইটা কেন ছেড়ে দিল? তা আমার প্রশাসনের কাছে দাবি থাকবে, এই অবৈধ প্রত্যেকের কাছে অবৈধ অস্ত্র আছে, তার মানে কি আপনি কি এবং এই চাঁদাবাজ অস্ত্রবাজদেরকে প্রশাসন দিল যখন থানার সামনে যাবে চাকরি ঘেরাও দিয়ে না, আমি র্যাব প্রশাসন থেকে বলবো, আমি ঘেরাও দিয়ে এর কাছে প্রত্যেকের অস্ত্র পাওয়া তাহলে আপনার কথায় বোঝা যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশি কিছুটা ভালো নেই। না, সব জায়গায় নাই তা নাই, কিছু কিছু এরকম হয়েছে ভালো, যে সরকার যতটুকু চেষ্টা করতেছে, কিছু ব্যর্থ আছে। আপনি বললেন না কেন এতগুলো প্রশাসনের বড় বড় পুলিশ প্রশাসন কর্মকর্তাদের কেন বাড়িতে পাঠিয়ে দিল, কেন তাদেরকে অবসর পাঠিয়ে দিল? আমি আসবো, আমি আপনার কাছে আসবো। আমি একটু যেতে চাই ডক্টর আতিক মুজাহিদের কাছে। ডক্টর আতিক মুজাহিদ, একটা বিএনপির পক্ষ থেকে বারবার একটা অভিযোগ আপনাদের বিরুদ্ধে করা হয় বিরোধী দলের প্রতি, যে সংসদের চেয়ে রাজপথে আপনারা সরব হওয়ার একটা মানে পদ্ধতি বা চিন্তা ভাবনা আপনাদের রয়েছে, এমন অভিযোগ আপনাদের রয়েছে। কিন্তু যেটা সংসদে করতে পারেন, কিন্তু সংসদে না করে রাজপথে উত্তাল করবার একটা চিন্তা ভাবনা আপনাদের আছে, এইটা একটি। আর দ্বিতীয় যেটি হাবিব ভাই বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে আজকেও আমি যদি বলি মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের তারা বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তারা অপরাধ বিশ্লেষকরা হতাশ বা তারা এই কথা বলছেন। কিন্তু আপনার কি মনে হয়? ভাই বলছেন যে আসলে এই প্রশাসনে আগের সরকারের, অর্থাৎ যদি তারা বলেন ফেসিবাদীর মনোনিবেশ যারা আছে, যাদের মানসিকতা, তারা এখানে জায়গা দখল করে নিয়েছে, যার ফলশ্রুতিতে এইসব কাজ হচ্ছে। আপনি কি বলবেন? ভাইরা তো কোনো ব্যর্থতা দেখে না, ভাইরা সফলতা কোনটা দেখছে এটা শোনার ইচ্ছা ছিল, যে কি সফল বিএনপি, তাহলে আমরা ব্যর্থতা বুঝতে পারতাম। এই সরকার অনেস্টলি সফলতার কথা আপনি বলেছেন তো, কি সফলতা? এটা কি সফলতা নাকি? ডিপ্লোমেসি দাঁড়িয়েছেন শুধুমাত্র। ট্রুলি সফলতা রাষ্ট্রের ম্যানেজমেন্ট বলতে চাইবে যে আপনি একটা উইং, রাষ্ট্রের মিনিস্ট্রি আছে আপনার 45-50টা, তারপর তো সেক্টর তো অনেকগুলা, বিগ মিনিস্ট্রি আছে 10টা সারা দেশব্যাপী, যেগুলো শিক্ষা, স্বাস্থ্য, মানে যেগুলো আছে কৃষি, এগুলো একটা একটা করে ধরেন না। আমরা আসি আইন শৃঙ্খলা ধরেন, রাষ্ট্র কীভাবে, সিকিউরিটি কোথায় আছে। আমাদের সম্মানিত ফখরুল ইসলাম সাহেব কি বলেছে, 6 মাসে কিছু চেঞ্জ হয় নাই স্ট্রেট। আমাদের ঝালকাঠির এমপি বলেছে কি, বিএনপির ভাই বলেছেন 6 মাসে যা খাবার খাইছো মনে হচ্ছে দলটাকেও খেয়ে ফেলবে তোমরা। আপনি কোন জায়গায় যেতে চান? হোয়াট ডাজ ইট মিন? একটা মানুষ কখন তার নিজের দলের লোকের বিরুদ্ধে বলে, যখন ইট ইজ আন্ডার কন্ট্রোল, আউট অফ কন্ট্রোল চলে গিয়েছে। ব্যাখ্যা দিয়ে আমাকে লাভ নেই। আপনি নিজ দলের নিজেরাই খুনাখুনি করেছে 39টা হিসাব অনুযায়ী, আর টোটাল বিএনপির লোক দ্বারা খুন হয়েছে 153টা। এই 180 দিনে 1789টা খুন হয়েছে। রিপোর্ট এগুলো, অ্যাকর্ডিং টু দ্য রিপোর্ট, আই এম টেলিং ফ্রম রিপোর্ট। এবং এটাতে আইন শৃঙ্খলার কথা আর কি বলবো, মানে আপনি ধর্ষণ টর্ষণ যেগুলো আছে, এই একটা হত্যার মামলা 1 মাস পরে দিতে বলছে, প্রাইম মিনিস্টার বলছে 1 মাসের মধ্যে রায়, ওইভাবে আটকে আছে না? বাকি আরও ধর্ষণ, সেগুলো কোনো আপডেট আছে? টেল মি ওয়ান সেক্টর। আপনি বলেন পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলল বাংলাদেশে এখন পর্যন্ত ওনাদের রিপোর্ট অনুযায়ী 82 লক্ষ, মানে কি বলে 82 লক্ষ মানে ইয়াং ছেলে বা তারা হচ্ছে অ্যাডিক্টেড অ্যাকর্ডিং গভর্নমেন্ট। তাহলে আপনি গভর্নমেন্টের আরও 20 গুণ বাড়াই দেন, 1 কোটি প্লাস। 18 কোটি লোক হলে 18 জনে একজন আপনার এডিক্টেড হয়ে গিয়েছে। প্রতিদিন ইয়াবা আসতেছে। আমি আর্মির একটা সোর্সে, আমরা একটা প্রেজেন্টেশন হলো একটা জায়গায়, সেখানে আমাকে দেখালো গত কয়েক বছরে 53 মিলিয়ন শুধু সিজ করেছে ইয়াবা। রাষ্ট্রের প্রতিটা জায়গায় ইয়াবা মদ দিয়ে ভরে গেছে। আপনি আইন শৃঙ্খলা কেমন রকম? এই লোকগুলো মদ ইয়াবা করলে তাতে মানসিকভাবে সে তো ডিস্টর্টেড, সে তো মেরে ফেললো, তার কাছে কোনো সেন্স নাই, তাকে এটা খাইতে হবে, অন্যায় কাজ করতে হবে, সেটা তো কোনো সেন্সলেস। তাহলে আপনার জেনারেশন ইজ ডাইং, তাহলে আপনি সাকসেস হবেন কোথা থেকে? আপনার জেনারেশন গন কেস, ঠিক আছে? পর্নোগ্রাফি দিয়ে অনেক নষ্ট হয়ে যাইতেছে। নিত্য প্রয়োজনীয় আমার সাথে অ্যাটাচমেন্ট কি জ্বালানি তো নাকি? বিদ্যুতে আপনি আইসিআই 16.9% বাড়াইছেন, গ্যাসে আপনি কত পার্সেন্ট বাড়াইছেন? অলমোস্ট সেম জিনিস বাড়িয়েছেন আপনার এলএনজিতে। আপনি আপনার তেলের কথা বলতেছেন, ভাই আপনি ভাই প্লিজ গুগল ইট নাও, বাংলাদেশ কোথা থেকে তেল আনে। ইরানের সাথে কোনো তেলের বিজনেস আমাদের নাই, ইসরায়েলের সাথেও আমাদের নাই, ওই হরমুজ প্রণালীর সাথে আমাদের নাই কোনো ইস্যুস। আপনি নিজে বলেন সিঙ্গাপুরে হরমুজ প্রণালী, সিঙ্গাপুর এখানে আমাদের পাশেই তো 40% আমরা আনতেই নিয়েছি, এলএনজি যা আছে এইসব। কাতার কুয়েত এই দিক দিয়ে আসে ওনারা, এই যে আমাদের আরাবিয়ান সি দিয়ে এই দিক দিয়ে এসে বঙ্গোপসাগরে চলে আসে। হরমুজ তো ওই দিকে আমার দিকে গিয়ে। তাহলে আপনার যেখানে আমার, তাহলে সরকার এটা যদি হয়, মিথ্যা আমার কথা ধরলাম, পার্লামেন্টে দাঁড়িয়ে 300 বিধিতে আমাদের মন্ত্রী ঘোষণা দিল আগস্ট পর্যন্ত আমাদের পর্যাপ্ত মজুদ রয়েছে।
আপনি রিচেক করেন, প্রিভিয়াস যান। আজকে আগস্ট মাস শেষে হয়নি, আপনি বলতেছেন যে আমরা বিদ্যুৎ কেন্দ্র চলতেছে না, আপনার প্রতিমন্ত্রী বলতেছে যে আমাদের টাকার অভাবে কিনতে পারতেছে না। তো হোয়াট ইজ ট্রু? তাহলে আপনি কমপ্লিটলি আপনার জ্বালানি সেক্টর ম্যানেজমেন্টের ফেইলর, এবং এমন একজন মন্ত্রী সিলেকশন করছেন যিনি 2001 থেকে 6 ফেইলর হিসেবে পদত্যাগের অপসারিত হওয়ার ব্যাপারে অপসারিত হয়েছে। ওরা তো বলছে এলএনজি টার্মিনালে কিছু সমস্যা। টার্মিনাল ইস্যুটা আমি আপনাকে বলি, টার্মিনাল তো দুইটা আছে, 3টা নাম্বার কথা বলা হচ্ছে। কি সমস্যা হয়েছে টার্মিনালে? একটা সামিট ইউজ করে এক্সিলারেট একটা নতুন একটা দেওয়ার জন্য সামিট আর একটা গ্রুপের মাধ্যমে নেওয়ার চেষ্টা করতেছে। ইট ইজ আন্ডার সামিট। তাহলে আপনি এমন কি হয়েছে যে সামিটকেই বারবার দিতেছেন ইন দ্য নেম অফ হোয়াট? তাহলে আপনি বলতেছেন ফেজিবাদ বিরোধী। তাহলে টার্মিনাল নিয়োগ করলে 10-20-50,000 কোটি টাকার কাজ হবে এখানে। তাহলে যে বার্গিন করবে নেমামি করবে। আগুন লাগাইতে আমার কাছে বাংলাদেশে অনেক সময় কি নিজের কাজ পাওয়ার জন্য এরকম ইস্যু অনেক আছে, আমরা শুনি মানুষের কাছে। তো এই বিষয়গুলো দেখতে হবে। এটা হচ্ছে নট ইস্যুস না। 2 লক্ষ টন অমুক আসতেছে তমুক আসতেছে, সেগুলো কই তাহলে? তাহলে আমাদেরকে এটা স্পেসিফিক্যালি দেখতে হবে। আপনার এনার্জি সেক্টর নিয়ে আসলে কমপ্লিট ডিজাস্টার হয়েছে আর কি, যাটা বলতেছে। বিদ্যুৎ নাই। এখন আসেন এই গ্যাসের অভাবে 50% অলমোস্ট প্রোডাকশন নাই। তা আপনার কীভাবে আপনার প্রোডাকশন না হলে আপনি ইনকাম কোথা থেকে আসবে? আপনার তো গোজ ডাউন। কোন সাকসেস ধরবেন? আপনি জব ক্রিয়েশনের কথা বলছেন, 1 কোটি জব বানাবেন, ম্যানিফেস্টো প্রায়োরিটি খেয়াল করেন। বাংলাদেশের মানুষের মানে এখন যদি আপনাকে বলা হয় যে আপনি একটা টি শার্ট দিব আর একটা চাকরি দিব, মানুষ কোনটা নেবে? অবশ্যই চাকরি। হোয়াট আর ইউ গিভিং নাও? আন্ডারস্ট্যান্ড? গভর্নমেন্ট কোনটাতে পপুলারে যাচ্ছেন? ডোন্ট গো ফর পপুলার পলিটিক্স, গো ফর রিয়াল পলিটিক্স। মানুষের এখন দরকার তার কর্মসংস্থান। অ্যাকর্ডিং টু প্রথম আলো 25,000 জব সার্কেল এই 6 মাসে কাট আপ হয়েছে প্রতিষ্ঠান থেকে। এবং একে আজাদ সাহেবের একটা বক্তব্য বলেছে আমি তো আর 10,000 কাট করে দিব, কারণ আমরা তো চলতে পারতেছি না। তাহলে আপনার জব ডাইনিং চলে নষ্ট হয়ে যাচ্ছে, আর আপনি বলতেছেন আপনি তাহলে গভর্নমেন্টের সাকসেস লেট বলেন। ওদিকে যে জবও চলে যায়, কিন্তু কিছু মানুষকে তো স্বাবলম্বী করছেন, যে ফ্যামিলি কার্ড, কৃষক ফ্যামিলি কার্ড। আপনি আমার কাছে আসেন, ফ্যামিলি কার্ড কয় হাজার টাকা? 2,000 থেকে 2,500। 2,000 থেকে 2,500 টাকা। আপনি 71,000 লোক পাইলটিং করছেন, 71,000 গুণ 2,500 কত হয় দেখেন তো? 20,000 কোটি টাকা, 20 কোটি টাকা। প্রতি মাসে 20 কোটি টাকা দিলে বছরে কত হয়? 240 কোটি টাকা। ফ্যামিলি কার্ডের পাইলটিংয়ের এই সার্ভে করার কত টাকা বাজেট জানেন? 2,000 কোটি টাকা। যে লোকগুলো নিয়োগ দিচ্ছেন, যারা মানে কার্ড ইনপুট করবে, মোবাইল কিনবে, ল্যাপটপ কিনবে, মানুষের আপডেট দিবে, এই করবে সেই করবে, কারণ এগুলো ওনাদের দলের লোকজন সবগুলো। এটা আমি বলছিলাম, যত ডাটা স্যার আমি দিতে পারবো, আমার এলাকা দিয়ে আমি ভাষায় দিতে পারবো, নিজ দলের বাইরে কেউ হয় না। মারামারি দেখছেন বিভিন্ন জায়গায়, ইউনোকে অবরুদ্ধ করে রাখছে। তাহলে আপনি বলতেছেন যে খুবই কিচ্ছুতা সাধন করতেছেন, 2,000 কোটি টাকা আপনি সার্ভে করার জন্য ব্যয় করে দিতেছেন, আর প্রতি মাসে দিয়েছেন কয় কোটি টাকা? 20 কোটি টাকা। আমি হিসাব দিলাম তো 71 গুণ, এটা তো ভেরি সিম্পল হিসাব। আচ্ছা, তো এইভাবে তাহলে এই 2,000 টাকা দিয়ে কী হবে আপনার? তাহলে আমি ভালো কাজ, খারাপ বলতেছি না, আমি বলছি মেজর চিন্তা করেন, তাহলে এটাও করেন। আমরা অ্যাপ্রিসিয়েট করছি, বিগিনিংয়ে বলছি যে সোশ্যাল সেফটিতে অ্যাপ্রিসিয়েট করছি, হেলথে অ্যাপ্রিসিয়েট করছি, ডিপ্লোমেসিতে অ্যাপ্রিসিয়েট করছি। এখন আপনার ওয়ে অফ ডুইং, তাহলে আপনি কমপ্লিটলি ম্যানেজমেন্টে আপনার আন্ডারস্ট্যান্ডিং। শিক্ষাতে আসবেন, কোনটাতে আসবেন? কোন জায়গাটাতে সাকসেস আপনি দেখাতে পারবেন? গভর্নমেন্ট একটা অ্যাটলিস্ট তো প্রো সাকসেসের দিকে যায়। আপনার শিক্ষাতে বা এসএসসিতে রেজাল্ট এটা বলা হচ্ছে, এটা একটা পিওর রেজাল্ট, এটা বলা হচ্ছে যেটা আগের দিনের সাথে তুলনাই করা যায়। এটা আমি বলতেছি না, ইট ইজ গুড। আমি বলছি রেজাল্ট নিয়ে আমার কোয়েশ্চেন নেই। রেজাল্ট দিয়ে কোনো শিক্ষা মাপা যায় না। শিক্ষা মাপা হয় প্রতিষ্ঠানের ক্যাপাসিটি, শিক্ষকের সংকট, ম্যানেজমেন্ট কীভাবে করতেছেন, আপনার বই প্রোডাক্ট কী সাবমিশন দিতেছেন, ফুল একটা সিস্টেম তো, এডুকেশন একটা সিস্টেম তো ভাই। আপনার মন্ত্রী সকালে বলে যে অনার্স পাস ছাড়া আমরা সভাপতি বানাবো না, সবাই অ্যাপ্রিসিয়েট, ইটস গুড থিং। প্রেশার দিয়ে বলে না, এটা আমার উঠাই দিলাম। আবার আগে একটা প্রসেস তৈরি করা আছে, কেউ যেন মানে টিচার নিয়োগ দিয়ে প্রচুর টাকার লেনদেন হতো, সেটা বন্ধ হয়েছে এনটিআরসির মাধ্যমে, বিসিএসের মতো স্টাইলের পরীক্ষা, যে কোনো ইউনিভার্সিটির ছেলেরা টিচারে ভোট দিছে, সেটাকে বলেন যে এনটিআরসির দরকার নাই, টিচার নিয়োগ দিবে কে দিবে? ম্যানেজিং কমিটি। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, পরে আপনি রেজুলেশন দেখলেন, প্রোটেস্ট করলেন, চেঞ্জ হয়ে গেলেন। তার মানে আপনি তো কোনো জায়গায় ডিজাস্টার করতেছেন। আপনি একটা জিনিসকে আপগ্রেড করবেন, যে আপনি বাংলাদেশের প্রফেশনাল ইনস্টিটিউশন বানান। এই জন্য বাংলাদেশে বলা হয় কি, বাংলাদেশে যখন আপনার সাথে 2টা অপশন থাকে, একটা আইডিওলজিক্যাল বায়াস না একটা প্রফেশনালিজম, ইউ গো টু দ্য আইডিওলজিক্যাল বায়াস। আপনি প্রফেশনালিজম দেখলে রাষ্ট্রটা দাঁড়ায় যাবে। আপনি যখন বলেন সবার আগে বাংলাদেশ, তার মানে আপনি দেশকে ভালোবাসেন। তা দেশকে ভালোবাসলে আমি বিরোধী দল হইলেও আমি কিন্তু প্রাইম মিনিস্টারের একজন নাগরিক, জানেন? কারণ উনি তাহলে একটা ভিশন আছে যে বাংলাদেশ এরকম বানাইতে চাই। তাহলে ওটা কি বিরোধী দলের লোকজন বাদ দিয়ে? খেয়াল করেন, তাহলে তো আপনার প্রতিটা লোক নিয়ে চিন্তা করতে হবে। তাহলে আপনি যখন গুড গভর্নেন্স দিবেন, অটোমেটিকলি মানুষ স্বীকার করে নেবে যে ভালো কাজ করছে, সুতরাং ওনাকে রাখলে কোনো সমস্যা নেই। যখন ব্যাড গভর্নেন্স দিবেন এবং মারামারি করার চেষ্টা করবেন, আপনি ট্যাগিং দিবেন, ষড়যন্ত্র, এই সেই। আরেকটা কথা বললেন,
রাজপথ কি সত্যি খারাপ? করে বলতে হবে, রাজপথ বিরতিতে যাবো। রাজপথ কি খারাপ জিনিস? রাজপথে অন্যায় করাটা খারাপ জিনিস। আপনি আমাকে ইন্টিমের সময় বিভিন্ন সাংবিধানিক জিনিস ঢুকাই দিয়েছিল অনেক সময়। সাংবিধানের বাইরে যাওয়া যাবে না, এখন হচ্ছে পার্লামেন্টের বাইরে যাওয়া যাবে না। ভেরি ইন্টারেস্টিং থিওরিজ দেয়ার। আপনি বলবেন যে আপনি রাজপথে যেটা অ্যাসেম্বলিং করার কনস্টিটিউশন রাইটস সেটা পালন করবেন, রাষ্ট্রের জিনিস ক্ষতি না কইরা। আপনি তো যদি পার্লামেন্টে কি সব কথা বলা যায়? সবসময় কথা বলতে দেয় মনে করেন? দেয়ার যে প্রসিডিউরস পার্লামেন্ট। এমন তো অভিযোগ আছে আপনারা কথা বলতে পাচ্ছেন না, বা অবশ্যই অদক্ষতা অবশ্যই রয়েছে, কম সময় দেয়া হয়। আমি বলি আপনি যেটা অদক্ষতা দেওয়া আছে এরকম কথা। অনেক কিছু তো আমরা সবসময় বলতে পারবো না। আপনার অনেক নোটিশ অ্যাকসেপ্ট হয় না, সব কিছুর পিছনে মেকানিজম হয়। তাহলে কোনটা অ্যাড্রেস করবেন, কোনটা করবেন না? কেন বিরোধী দলের নেতা তো বললো যে স্পেশাল সেশন করা হোক, জ্বালানি সংকট চলতেছে না, লেট আস হ্যাভ 2 days স্পেশাল সংকট আপনি আসেন অ্যাড্রেস করি। কই অথবা আপনি অ্যাড্রেস করবেন না? তাহলে আপনি বলবেন যে তোমরা ভালো বলতে পারো না, বিরোধী দল কোনো কিছু নাই, মাঠে গেছে সমস্যা। সো আপনার তো সরকার পতনের আন্দোলন পর্যন্ত করেনি, একটা দাবির আন্দোলন করছে, তাতে আপনি ভয় পেয়ে যান। জনগণকে রেসপেক্ট করেন। কিন্তু আপনাদেরকে প্ল্যান দিতে বলেছেন তো, উনি তো প্ল্যান দিয়ে দিছে, 6 মাসে প্ল্যান দিতে বলেছেন। প্ল্যান আমরা আগেই দিয়ে দিছি। ওই আপনি খেয়াল করেন, ভেরি ইন্টারেস্টিং, এটা সবার জানা উচিত। মিডিয়াতে স্ট্যান্ডিং একটা মিটিং হয়েছিল, খবর আছে আমার, যে পার্লামেন্টের সব দল মিলে জ্বালানি সংকট নিয়ে। ওখানে কি পরিকল্পনা দেওয়া হয় নাই? ওখানে কি রেজুলেশন হয় নাই? ওখানে কি রিকমেন্ডেশন ছিল না? পার্লামেন্ট আজ থেকে 3 মাস আগে 2 মাস আগে যে জিনিস রেজুলেশন হয়েছে, সেটা ইম্প্যাক্ট নাই কেন? তখন থেকে বুঝতেছে না জ্বালানি সংকটে কি সোর্সিং করতে হবে আমাদের? এখন তো হচ্ছে ডিভাস্টেটিং অবস্থা নাই। ইরান যুদ্ধ কি আগের মতো ডিভাস্টেটিং আছে? নাই। তাহলে আপনি 2 মাসে 3 মাসে কি করলেন? এখন আবার বিরোধী দলের কাছে প্ল্যান চাইতেছেন, তারপরে বলছে প্ল্যান দিব, জি এবং অলরেডি ঘোষণা করছে। জি, হাবিবুর রহমান হাবিবের কাছে যেতে চাই। হাবিব ভাই, যদি বলি বা এবি পার্টি, তারাও বিরোধী দলের এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু, তিনি একটি মন্তব্য করেছেন গতকাল। সরকারের 6 মাস নিয়ে তারা একটা আলোচনা করেছেন। সেখানে তিনি বলেছেন অর্থনীতি, আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য, শাসন ব্যবস্থা, উৎপাদন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, গণতান্ত্রিক চর্চার সূচকে 6 মাসে আশানুরূপ উন্নতি নেই, বরং অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের চেয়ে এখন পরিস্থিতি খারাপ হয়েছে, এমন মন্তব্য করেছেন মুজিবুর রহমান মঞ্জু। এই বিষয়টাতে আপনি কি বলবেন? আমি ব্যক্তি বা কোনো দলের সভাপতি বা কনভেনার কি বললো সেটার উত্তর আমি দিতে চাই না। বিরোধী দল যদি বলে, বিরোধী না, দল, আমি দিতে চাই না। আমি আমার মধ্যে উত্তরটা দিতে চাই। জি, যদি আজকে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারতো, বিরোধী দল আসতো, তাহলে ইরান যুদ্ধ, ইরান আক্রান্ত হতো না? অবশ্যই হতো তো। অবশ্যই তো। তাহলে এই যে তেলের কাছে আমার যে ভাই যে বললেন যে সিঙ্গাপুর থেকে আসে, সিঙ্গাপুর তেল কোথা থেকে আসে? সিঙ্গাপুর তেল বানায়, উৎপাদন করে? সিঙ্গাপুর তেল তো হরমুজ প্রণালীর দিক দিয়ে আসে, না তো রাশিয়া থেকে আসে, না তো কোথা থেকে আসে? মিডিল ইস্টে হরমুজ প্রণালী নিয়ে সারা পৃথিবী তেল সংকট নিয়ে এখানে চলতেছে। তো সেখান থেকে বলি বসাতে আমার তেলটা আমার সিঙ্গাপুর থেকে নিয়ে আসে, তাহলে আমার এত কাছে বড় তো কথা না। এখন কথা হলো বিরোধী দল থাকলে অনেক কথাই বলা যায়, সরকারে গেলে তখন বোঝা যায় যে ক্রাইসিসটা কোন জায়গায়। রাতারাতি সব কিছু পরিবর্তন হবে না। আজকে তাদের কাছে দিয়ে, তাদের পক্ষে যদি আমি দিয়ে দিই, তারা কি পারবে? তারা কি রাতারাতি সমাধান করতে পারবে? দীর্ঘদিন ধরে এটা হয়ে আছে। যেমন ফ্যামিলি কার্ডের কথা বললেন, ফ্যামিলি কার্ডে যে সমস্ত যে ডাটা কালেকশন যারা করতেছে বা সুপারভাইজার, আমি দেখতে সব বিএনপি হচ্ছে, তা কিন্তু না। কে বলছে? আমার কিন্তু নেই, আমার কিন্তু এই সব তার মতো করে করছে, সমস্যা অফিসার তাদের মতো করে করছে। এটা নিয়ে আমাদের ভিতরে কথা খুব বিক্ষোভ চলছে। এটা তো হওয়া দরকার বিএনপিরই, কারণ এটা বিএনপির প্ল্যান। এখন ধরো আরেকজনকে দিলাম, ধরো জামাতকে দিলাম, বা ওখানে আওয়ামী লীগের লোক ঢুকে গেল, সে তো প্রকৃত যার পাওয়ার কথা 2,500 টাকা করে তাকে তো দিবে না, আরেকজনকে দিল, এটা নিয়ে সংকট দেখা দেবে, প্ল্যানটাকে নষ্ট করার চেষ্টা করবে। সেখানে হওয়া উচিত এটাই। যেমন দলীয় লোক, যেমন দলীয় মানে যেমন ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংকের টাকা শুধু জামাত ইসলামের লোকের, শুধু বিদেশি টাকা ছিল, সৌদি আরব বিভিন্ন দেশের এখানে শেয়ার ছিল। ইসলামী ব্যাংকের ম্যানেজমেন্ট কারা? 99% জামাত। টাকা কিন্তু সব দলেরই আছে। তারা তাদের ব্যাংকটাকে তারা তাদের মতো করে উন্নত করার জন্য, ভালো চালানোর জন্য তারা তাদের মতো করে ব্যবস্থা করেছে। এখন আমার দল রাষ্ট্রীয় ক্ষমতা, এখন আমি এমন একজন বসিয়ে দিলাম যে আমার যে আমি বাস্তবায়ন করতে চাই জনগণের জন্য, আপনাকে দেখতে হবে জনগণের সমস্যার সমাধান আমার দলের লোকও যদি হয় সে করতে পারলো কিনা সেটা দেখতে হবে। যেমন বিগত সময় এই ইন্টারিম গভর্নমেন্টের সময় জামাতের রাষ্ট্রীয় ক্ষমতা ছিল না, আসেও নাই, তাদের এত সঙ্গে ভোট পেয়েছে, এই ভোটটা পেয়ে যান আওয়ামী লীগের কিছু লোক ভোট দিয়েছে, বিএনপির লোকেরা ভোট দিয়েছে, বিএনপি বিদ্রোহী প্রার্থী ছিল তারা ভোট দিয়েছে, সব কিছু মিলিয়ে একটা ভালো সংখ্যক তারা পেয়েছে। কিন্তু নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর কে ছিল? কোন মনোভাবনা ছিল? জামাত। চিটাগাং কাছে জামাত, রাজশাহী কাছে জামাত, কুমিল্লা ছিল জামাত। এই জায়গায় হলো পলিসি,
ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যদি ভাইস চ্যান্সেলর জামাত না হতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন বাধ্য হয়েছে। জামাত না হতো, নির্বাচনের আগে এই অসম নির্বাচনটা ঢাকা বিশ্ববিদ্যালয় হতো না, কোনো ছাত্র নির্বাচন হতো না। অসম কেন? 15.5 বছর ছাত্রদের ক্যাম্পাসে চেয়ারে কেমন দেখতে পারে না, হলের ডাল পাতলা না ঘন বুঝতে পারে না, ভাত মোটা না চিকন দেখতে পারে নাই, হলের সিট কেমন তাও বুঝে নেই। তো সেই একটা হাত পা বেঁধে আপনি নির্বাচনে দিয়ে পাঠিয়ে দিলেন। তারপরে 15.5 বছর শিবিরকে আমরা কোথাও কোনো বিশ্ববিদ্যালয় মিছিল করতে দেখি না। তারা সব গিয়ে ছাত্রলীগের ভিতর থেকে হেলমেট পরে তারা ছাত্রলীগ মিছিল করেছিল। রাতারাতি তারা সব বললো আমি শিবিরের সভাপতি, আমি শিবিরের সেক্রেটারি। সেই সময় নির্বাচনটা হলো। ছাত্রদল তো হলে যাবে, গিয়ে একদিনকে বসবে, একটা সে রুমে বসার মতো জায়গা তো ছিল না, অসময় একটা নির্বাচন দিয়ে দিল। ওই যদি জামাত মনোভাবন না হতো তাহলে ভিসি নির্বাচন দিত না, জাতীয় সংসদ নির্বাচন হয়ে যায়, তারপর নির্বাচন দেবো। এই জন্য দল তখন রাষ্ট্রীয় ক্ষমতা যায়, তখন তার মনোভাবগুলো লোককে এই জন্য দিতে হবে যে তা না হলে সে ওই আদর্শ তার পরিকল্পনাকে বাস্তবায়ন না করে উল্টা দিকে ঘোরা দেবে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়েছে, যে কোনো পরবর্তী বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে জাহাঙ্গীরনগর বাধ্য হয়েছে পরবর্তীতে। এই জন্য বলি, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে শিবির জিতেছে, এগুলো সবগুলো কলকাঠি ছিল, কলকাঠি লড়ানো হয়েছে? ছাত্রলীগ ভোট গেল কোথায়? ছাত্রলীগ তো দীর্ঘদিন ছাত্রলীগ ভাই, মানুষ বোঝে না কাকে ভোট দিতে হবে। ছাত্রলীগ নাই, ও ছাত্রলীগ শিবিরকে ভোট দেবে? এইটা না, এইটা হলো তো শিবির ছাত্রলীগ হয়েছিল, এর সাথে একসাথে দল বেঁধে যে এদের কাছে আমাদের নিরাপদ, ছাত্র দলের কাছে নিরাপদ না, ছাত্র চেনেও না, ওরাও চেনে না। এই হলো অবস্থা ছিল আমাদের। কত শত ছিল আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, বিন্দু বিশ্ববিদ্যালয় লেখার জন্য শেষ করতে পারে না। একজন দেখাতে পারবেন, শিবিরকে বলতে পারবে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, আমার লেখার জন্য শেষ করতে পারেনি ছাত্রলীগের ভয়, বলতে পারে কেউ? আমি হলে থাকি না, খুব কম, খুব কম ছিলই তো না, গুপ্ত হয়েছিল। এইটা বললাম, তর্কের খাতে তর্ক করলে হবে না তো। তারপর একটা জিনিস বলা হয়েছে যে এই যে আমাদের কোনো কিছুই আমরা চেষ্টা করতেছি, কী চেষ্টা করতেছি? এটা কি জনগণের কাজ না? আমরা আপনারটা না। এই যে ধরেন আপনার 12 লক্ষ কৃষককে 10,000 টাকা কিনে সুদে মাফ করে দিল। কৃষক আমাদের প্রাণ এখনো, এটা কি ভালো কাজ না? অবশ্যই ভালো কাজ না? এই যে আপনার শিক্ষা খাতের সবচেয়ে বেশি বাজেট, শিক্ষা খাত কি একদিন ধ্বংস হয়েছে? স্বাস্থ্য খাত কি একদিন ধ্বংস হয়েছে? প্রশাসন কি একদিন ধ্বংস হয়েছে? আমি দুইটা কলেজের আমার সভাপতি, একটা স্কুলের হাই স্কুল সভাপতি, দেখলাম যে কী ধ্বংসটা হয়েছে। এই বাদে রেজাল্ট, এই রেজাল্ট এতে এই হওয়ার কথা তো। তাহলে এর আগে পরীক্ষা দেওয়া রাখতো না, এই প্লাস পরীক্ষা একটা দিলে খাতা বেড়ে দিত, 50 নাম্বার আগে দিয়ে দিতে হবে, পাস করতে হবে 95%। এই যে ধ্বংস করে গেছে, সেখান থেকে সরকার চেষ্টা করতেছে ছাত্রদের পড়ে পরীক্ষা দিতে পাস করে। এই যে সিস্টেম যে সরকার ডেভেলপ করার চেষ্টা করতেছে, আপনি তাকে ধন্যবাদ দেবেন না? হ্যাঁ, প্রধানমন্ত্রী বলতেছে কি, আরে বাবা এই করছে কে? এই যে আচ্ছা কিছু 150 টাকা তার খাবার, দুপুরের খাবার এই হলো 150 টাকা, আগে যেদিন চলে 1000 টাকা, 1200 টাকা, 900 টাকা, এটা কি খারাপ? এবং প্রাইম মিনিস্টার রাস্তা দিয়ে আসবেন তার আগে মিনিমাম 40 মিনিট থেকে 1 ঘন্টা রাস্তা বন্ধ করে রাখা হতো, যানজট পড়ে যেত। তাই হয় এখন উনি আসতেছেন, ট্রাফিক সিগন্যাল পড়তেছে, ওখানে দাঁড়াচ্ছেন, আবার সিগন্যাল হচ্ছে, আবার উঠে চলে যাচ্ছে। এবং গাড়ি থাকতো 16-18টা গাড়ি থাকতো প্রধানমন্ত্রীর সাথে, ওনার তো কয়টা গাড়িতে, 5-6টা গাড়ি থাকে। এই যে আমি তো আমার বাসা হলো শ্যামলে, আমি গণভবনের পাশ দিয়ে আসতাম, দেখে চারপাশ দিয়ে মিনিমাম 200-300 পুলিশ, বিভিন্ন ধরনের চেহারাও চিনি না, ওই চাকমা না ইন্ডিয়ান তাও বুঝতাম না, ভাষাও বুঝতাম না। এখন কি এই যে ডেইলি 10 কোটি টাকা তার পিছনে খরচ হয়, তার কারণ পিছনে এটা একটা পাহাড় দেওয়ার জন্য, এটা কি একটা ভালো কাজ না? উনি দেখাচ্ছেন, উনি শিখতে চাচ্ছেন, শেখাতে চাচ্ছেন। এই যে ধরেন আপনার ছাত্র সমাজকে উদ্বুদ্ধ করার জন্য পার্লামেন্টে নিজের বাচ্চাদেরকে বসা, পার্লামেন্ট দেখাচ্ছেন, এই দেখো তোমাদের এইটা হলো অবস্থা। তারপরে সবচেয়ে বড় সফলতা যেটা, সেটা হলো যে জুলাই আন্দোলন যারা করেছিল তাদের উপর সম্মান দেখিয়ে জুলাই আন্দোলন যারা শহীদ হয়েছিল প্রত্যেকটা পরিবারকে অ্যাড্রেস করে, প্রত্যেকটা পরিবার আর্থিক সহায়তা, তাদের পরিবারের জন্য একটা কিছু অনুদান বড় ধরনের, এবং জুলাই যারা যোদ্ধা যারা আহত হয়েছে প্রত্যেকের চিকিৎসার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, দেশে এবং বিদেশে যেখানে হোক না কেন। এটিকে আপনি বাড়ির কাছের কথা। মুক্তিযুদ্ধে আজকে 53-54 বছর এখনো মুক্তিযোদ্ধার তালিকা হয়নি। আমি দেশে ট্রেনিং দিয়েছি, পরে ইন্ডিয়াতে ট্রেনিং দিয়েছি, সার্টিফিকেট নিতে যায়নি। আমার তো বহু তালিকা না হওয়া মুক্তিযোদ্ধা, রাজাকারের, হ্যাঁ, ব্যর্থতা কার? ব্যর্থতা বিগত সরকার থেকে শুরু হয়েছে, সব সরকারই গেছে। আমরা এবার বর্তমান 15.5 বছরে নতুন নতুন মুক্তিযোদ্ধা হয়েছে, যার বয়স জন্ম হয়েছে। আমি ভাই বুঝতে পেরেছি, সেই জন্য বলছি এই সরকার এটা ছোট্ট একটা প্রশ্ন করিনি। প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবার জন্য দলীয় লোকদেরকে সব জায়গায় সেট আপ করা দরকার, যেভাবে আপনার সিটি কর্পোরেশনে করেছেন, জেলা পরিষদে করেছেন, বিভিন্ন কর্পোরেশনগুলোতে কাকে দিবে? আমলা ছিল। আমি আপনাকে এইটুকু বলতে পারি
2-4 জন আমলা বাদে পার্সেন্টেজ খুব কম, কেউই তারা জনগণের দেখে না, তারা আগে নিজের আখেরটা তারা দায়বদ্ধতা নিত। কিন্তু যখনই আমরা প্রশাসক নিয়োগ দিয়েছেন, তার কোনো দায়বদ্ধতা জনগণের কাছে, তার কারণ তাকে আমার নির্বাচন যেতে হবে, ভোট চাইতে হবে, ভোট নিতে হবে। রাষ্ট্রীয় কয়েকটা কর্পোরেশন যেখানে চেয়ারম্যান বানানো হয়েছে, এখানে অভিজ্ঞতা তো নেই অনেকেরই। অভিজ্ঞতা ব্যবহার যুদ্ধ, আমি ধরেন যুদ্ধ পরিচালনা করব, আমার সেন্সটিভ থাকে এই সেক্টরে আমার যুদ্ধ করতে হবে, এই সেক্টরে এই 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 সেনাবাহিনীর এটা ডিপ্লয় করতে হবে, ওইটা আমার দরকার। আমার রাইফেল চালানোর দরকার নেই। আমাদের যে সমস্ত ছেলেদেরকে বলা হচ্ছে এই যে আপনার সুগারে বা বিভিন্ন জায়গায় চেয়ারম্যান বানানো হয়েছে, ওদের মিনিমাম কোয়ালিফিকেশন আছে, মিনিমাম লেখাপড়া করেছে। এরাও হয়তো করতে পারে, এরাও যদি এই রাজনীতির সাথে না সম্পৃক্ত হতো, এরাও হয়তো বিশেষ করে হয়তো 5% হতে পারতো। তাহলে এটা এই পরিচালনা খুব কঠিন। আমি একটু আতিক মুজাহিদের কাছে, ভাইয়ের কাছে একটু জানতে চাই। ডক্টর আতিক মুজাহিদ, আপনি বলছিলেন যে দলীয় লোক নিয়োগ এইসব বিষয়গুলো নিয়ে আপনারা বেশ সমালোচনা করেন। তেনারা ভাই বলছেন যে তারা যদি রাজনীতি না করতেন, তারা বিসিএস ক্যাডার হতেন, একজন বড় বড় পোস্টে চাকরি করতেন। রাজনীতি করার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, এখন তাদেরকে কর্পোরেশনের বিভিন্ন জায়গায় পদের চাকরি দিলে আপনারা কেন প্রতিবাদ করেন? বা তারা বলছেন দেশ পরিচালনা করবার জন্য দলীয় লোক ছাড়া বিকল্প কোনো পথ, কোনো বিকল্পই তো নাই। কারণটা কি, আপনি সাংবাদিকতা করেন, আপনাকে দিলাম কেমিক্যাল ইঞ্জিনিয়ারের এক্সপার্ট, যেহেতু আপনি আপনাকে চেয়ারম্যান বানাই দিলাম, কেমিক্যাল চালাবেন তো আপনি পারবেন তো নাকি? আরেকটা জিনিস দেখেন, রানিং উনি সাংগঠনিক সম্পাদক ধরলাম, উনি আবার রানিং একটা 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 আমাদের সরকারি কর্পোরেশনের এমডি, এটা কি দলীয় শাখা? তাহলে আপনি সাইডে দিয়ে আসেন। অ্যাপয়েন্টমেন্ট মানে চাকরি, তো অ্যাপয়েন্টমেন্ট মানে ফ্রি সার্ভিস না। আমরা পার্লামেন্ট মেম্বাররা এটাকে কাইন্ড অফ আপনি সার্ভিস বলতে পারেন, মানে একটা কাইন্ড অফ মানে রিপ্রেজেন্টেটিভ, পিপলস রিপ্রেজেন্টেটিভ। এটা তো জব না, কিন্তু এটা তো জব, কারণ আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। প্রশাসক মানে আপনি চাকরি গ্রেডিং করে চাকরি নিতেছেন, এটা একটা আপনি তো পদায়ন করে কেন হয় নাই। সো সেখানে আপনি পদও আছে, পরিবেশ সম্পাদক, পরিবেশ ফাউন্ডেশনের সাপোজ চেয়ারম্যান, বললাম আর কি এরকম কালেক্ট করলে। এবং অনেকের 12 জনের 2-3 জনের ব্যাপারে এরকম আছে যাদের ডিগ্রির সমস্যা আছে, এটা যেটুক সার্টিফিকেটের সমস্যা, মানে জ্ঞান যতটুকু আমার জানা আছে, ভুল হতে পারে, মানে যতটুকু আমি জানি আর কি। সো ওনাদের ব্যাপারে ওনারা নিজেরাই কোশ্চেনেবল আছে অনেকে। সো ওনারা দিচ্ছে, দেখি ওনারা খুব সাকসেস। এবং সবচেয়ে বড় কোশ্চেনের জায়গাটা আমি বলি, আপনি নির্বাচন কমিশন যেটা তো ভাই, এটা তো ভাই আপনি সবাই চাবেন যে নিউট্রাল থাক। এটাও কি বলবেন নাকি আমার দলীয় দিয়ে আমরা দেখব আমরা কিভাবে ফেয়ার কাজ করি, এরকম না। আপনার নির্বাচনী বোর্ডের সদস্যকে কখনো আছে, যদিও উনি অ্যাডিশনাল সেক্রেটারি বানাইছেন এবং সেক্রেটারি ছিল, উনি হলাম জয়েন্ট সেক্রেটারি বা যেটা ছিল, তাকে বসানোর কোনো সিস্টেমে নেই। মানুষের আপনি বিশ্বস্ততা হারাই যাচ্ছেন। তো তাহলে ট্রাস্ট হলো নির্বাচন কমিশন, মানুষ যে ফেয়ার নির্বাচন দিবে, সে ট্রাস্টটা যদি নষ্ট করেন দলীয় লোক দিচ্ছে, মানুষ ওর দলকে জেতানোর জন্য করে। বাংলাদেশের মানুষ এতটা সৎ এবং প্রফেশনাল হয় নাই যে দলীয় লোকে থাকলেও সেই পার্সোনালিটি রক্ষা করে দলের বেড়ে গিয়ে সৎ কাজটা করবে, এরকম লোক আসলে হয় নাই। ওনাকে আমি যে প্রশ্নগুলো করেছি, আমি প্রাইম মিনিস্টারকে অসম্মানের জন্য বলি না, আমি বলতেছি যে আপনি অতিরঞ্জিত করা, আপনি প্রাইম মিনিস্টার ছাড়া উনি কিন্তু অন্য কারোর ব্যাপারে বলতে পারলো না, কোনো মন্ত্রীর ব্যাপারে বলতে পারলো না যে সাকসেস, কোনো ডিপার্টমেন্টের ব্যাপারে বলতে পারলো না যে 6 মাসে একটা প্রোগ্রেস হয়েছে। যা করতেছে প্রাইম মিনিস্টার বললেন তো, স্বাস্থ্য খাতে কি, স্বাস্থ্য খাতে কি হয়েছে, ডেভেলপের কথা বলেছেন তো, স্বাস্থ্য খাতে বরাদ্দর কথা বলেছে, হসপিটাল বানাবে এবং বলতেছে টাকা নাই, তাহলে আপনি বানাবেন কি দিয়ে, প্রজেক্ট স্টপড হয়ে আছে। সো গো অ্যান্ড ডিক করে দেখেন আসলে টাকা আছে কিনা। তাহলে ফাংশন তো সেই অর্থে আপনার মুভিং হয় নাই। তাহলে আপনি কোন জায়গায় সাকসেস ধরবেন? উনি কৃষির কথা, সারের কথা বললো, সারের দাম 1250 থেকে 1800 টাকা হয়েছে, এরকম বাজারে পত্রিকা আসতেছে। কৃষকের আপনি দিলেন 10,000 টাকা মাপ করে, 600 টাকা যদি আপনার মনে মানে 1 বস্তায় বৃদ্ধি পায়, তাহলে আপনি যদি 10 বস্তা কিনতে হবে, ওখানে তো আপনার 10,000 টাকা চলে যাবে। তো আপনি এটা রিলেটিভলি এইভাবে করার দরকার নেই, আপনি মানুষকে ফেসিলেট করেন, যথাযথ দামে দেন। বিদ্যুতের দাম বাড়াইছেন, বিদ্যুৎ থাকে না, আবার ভুতুরে বিল আসার পর থ্রেট করছেন, এরকমও তো হয়েছে। আপনার সার্ভিস, গভর্নমেন্ট মিন সার্ভিস, না ভুতুরে বিল নিয়ে তো যোগাযোগ করতে বলছে, কিসে যোগাযোগ করতে বলছে, মানে সব হয়েছে, আপনারা আসেন, আপনাদের সাথে আমরা কথা বলবো, এগুলো কথা বলে, এগুলো বলে বিদ্যুৎ হলে এগুলো বলতে বলতে কত লোক গরিব মানুষ কি অবস্থা আছে সেটা জানে। 5,000-7,000 টাকা বিল চলে আসছে, এটাকে চেঞ্জ হয় আপনার কাছে মনে হয়, নিউজ করেন আপনারা, তাহলে ইনভেস্টিগেশন রিপোর্ট পাঠাই দেন, এত লক্ষ লোক আসলে আশা তো করতে পারি, আশায় তো সব বুক ভরতে বলছে। আমার একটা খুব ক্লিয়ার সিম্পল ডেফিনেশন বলি, গভর্নমেন্ট মিনস ম্যানেজমেন্ট। বিএনপির গভর্নমেন্টের ম্যানেজমেন্ট কি, রাষ্ট্র চালানো সেটা, কারণ স্টেটটা অলওয়েজ থেকে যায় আর গভর্নমেন্টটা চেঞ্জ হয়, মানে পরিচালনা পর্ষদটা চেঞ্জ হয়। আর আপনি আসছেন বিভিন্ন মন্ত্রণালয় নিচ্ছেন, তাহলে আপনার ম্যানেজমেন্ট ক্যাপাসিটি, লিডারশিপ ক্যাপাসিটি, ভিশন, আপনি কি দিতেছেন বাংলাদেশে সেটা মানুষ আমরা দেখতেছি। তাহলে আপনি 6 মান্থে নোটিসেবল, রিমার্কেবল, আপনি কোনো ব্রেক থ্রু দেখাইতে পারেন নাই সেই অর্থে, বরং উল্টো দিক বিপরীত দিকে আপনি জনগণ এবং
বিরোধী দলকে আপনি বলতেছেন যে হ্যাঁ আপনারা কেন করতেছেন না, আপনাদেরও দায়িত্ব। না, এটি কি আপনাকে বিরোধী দল করেন বলেই কি বিরোধিতার খাতিরে এই কথাগুলো বলছেন? No, আমি উনি এতগুলো রাষ্ট্রকে- খাল খনন কর্মসূচি করলেন, খাল খনন করলেন, এই জলাবদ্ধতা নিরসনের জন্য এই কাজগুলো করে যাচ্ছেন, এগুলোকে আপনারা ইতিবাচক দেখবেন না? না, আপনি আপনি বলেন ইতিবাচক, আপনি প্রায়োরিটিটা দেখতে হবে। খেয়াল করেন, প্রায়োরিটিটা আপনি যা ঠিক করবেন, রাষ্ট্রের এখন কি দরকার। আপনি বলতেছেন আপনার বিদ্যুৎ নাই, সাপোজ আপনি কি এখন টাকা ব্যয় করবেন ফাস্টফুডে? প্রশ্ন আসে না। না, তারপরে প্রায়োরিটি, ন্যাশনাল প্রায়োরিটি করতে হবে। আপনাকে এখন যদি দেখেন যে খুবই খারাপ অবস্থা, তাহলে সবাইকে ডাকতে হবে, আসেন, ন্যাশনাল একটা এমার্জেন্সি সিচুয়েশন আসতেছে, আমাদের একসাথে কাজ করতে হবে, কিছু বিষয় ন্যাশনালকে অ্যাড্রেস করতে হবে। আপনি গণহারে বলতেছেন গত 17 বছর এই হয়েছে সেই হয়েছে, তাহলে আমাদের কোন জায়গায় ফিগার আউট করি কী সমস্যা। ব্যাংকিংয়ে আপনি তো বললেন ব্যাংকিং লটাকে আপনি প্রথম চেঞ্জ করলেন, পরে ফোর্স করে আবার চেঞ্জ করা হলো যে ব্যাংক আবার ইসলামের পকেটে গেলে সব টাকা চলে যাবে। তা আপনি রেগুলেশনগুলোকে ঠিক করেন, রাষ্ট্রের পলিসিগুলো ঠিক করেন। আপনি এই দেশেই থাকবো তো নাকি? মানে আমাদের কি মানে বিরোধী দল মানে আর সরকারি দল মানে কি আমরা শত্রু নাকি? নট লাইক দ্যাট। মানে আমরা কি গুলি করে মারবো, গুলি করে এরকম নাকি? আমরা আমাদের দেশটাকে না, সুন্দর করার জন্য, প্রধানমন্ত্রী তারেক রহমান তো তিনি বলছেন আপনাদের কথাবার্তায় ফ্যাসিবাদী আচরণ। এটা কোনো হয়? বিরোধী দলকে আপনি ফেসিবাদ হয় মানে বিরোধী দল কি ফেসি ছড়া আসার সুযোগ থাকে? ফ্যাসিবাদী আচরণ আপনাদের দেখা যাচ্ছে, সেটা বলছি। ফেসিবাদী একটা কাঠামো, একটা সিস্টেম আন্ডারস্ট্যান্ডিং, তো সেটা কি বলুক যে এই জায়গায় ফেসিবাদী? আপনি বলেন, আপনার বলেন 6 মাস কি হয়েছে আমাদেরকে মানে সময় দিবেন না। আমি বলি 6 মাসে আপনার আমাদেরকে সময় দিবেন না, ইন্টারিমের সময় তো সকাল বিকেল বলছে যে নির্বাচন হলে সব সমস্যার সমাধান হবে। তা তখন কি বোঝেন নাই? তাহলে আপনি বললেন এর আগে আপনি 3বার ক্ষমতা ছিলেন, উই হ্যাভ নট সিন, আপনাদের রিজিমকে আমরা দেখি নাই আপনারা কি দিয়েছেন। তাহলে আপনি তাহলে বলেন যে আপনারা 3 বছর, তাহলে ওই সময় আপনার সাকসেসগুলো কি এখন কেন তাহলে পারতেছেন না? তো 3বার এক্সপিরিয়েন্স সব রেডি, তাহলে আশা মাত্রই করার কথা অনেক কিছু। বলছেন না তারপরেও এটা সমস্যা, ওটা সমস্যা। গণঅভ্যুত্থানের পরে সেই পরিবেশ তো নাই, তাদের কথা হলো গণঅভ্যুত্থানের পরিবেশ মধ্যে যে আপনি আমাকে ভাইটা আগে বলেছেন যে প্রশাসনে বসে আছেন, আই এম গিভিং ওয়ান এক্সাম্পল। আপনি শত এসপিডিসি গুলো যারা আছে, ট্রু পার্সপেক্টিভ, আমি বলতেছি না যে খারাপ, আমি দল করে মানে উনি খারাপ এরকম সবাই না, অল আর লেলিয়েন্স টু দ্য গভর্নমেন্ট, প্রো গভর্নমেন্ট পিপল, এটা সবাই বসাবো। উনি বললো তাহলে সব জায়গায় তো আপনি প্রো মাইন্ডের লোক বসিয়ে ফেলছেন ডিসি এসপি, এবং অনেক জায়গায় তো বিরোধী দলকে তো অসহযোগিতা করতে বলা হয়েছে, ওনাদেরকে ফোর্স করা হয়েছে অনেক ওনাদেরকে, তারা তো সহযোগিতাও করে না বিরোধী দলকে। তাহলে আমি যদি উন্নতি করতে না পারি আমার এলাকায়, এই জন্য দায়ভার তো গভর্নমেন্ট, কারণ আপনার গভর্নমেন্টে থাকা অবস্থা আমার এলাকায় উন্নয়ন হয়নি। আপনি বলছেন বিরোধী দল তাই করতে পারবে না, এটা হোয়াট ইজ দিস ফালতু কালচার। তাহলে এটাই তো হলো ফেসিস্ট কালচার। আপনাকে আমি দাঁড়াইতে দিব না, আপনাকে কথা বলতে দিব না, আপনার এলাকা উন্নয়ন করবো না, আমার এলাকায় আমি সরকারে এসেছি, তাহলে টাকাটা কি আপনার বাপের না আমার বাপের না তার বাপের না জনগণের না সবার? অবশ্যই সবার। যদি বলেন সবার আগে বাংলাদেশ, তাহলে কি আপনার দলের লোকজনকে শুধু দিবেন, আপনার দলের এমপিদেরকে, আপনার মন্ত্রীদেরকে? আর আমরা যারা আছি তাদেরকে মানুষ না অন্য মানুষ? আমার এলাকায় বিএনপির লোক নাই? জি, অসংখ্য ধন্যবাদ আতিক মুজাহিদ। একটু যেতে চাই হাবিব ভাই আপনার কাছে। যদি বলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহাদি আমিন তিনি বলেছেন, যদি এভাবে বলি যে মানে বন্ধ কারখানাগুলো চালু করা হবে, যে 5 মাসে যে তাদের কার্যক্রম তুলে ধরবার সময় 18 জুলাই একটা বক্তব্য দিয়েছেন, বন্ধ কারখানাগুলো চালু করবার জন্য 60,000 কোটি টাকার একটা প্রণোদনার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। কিন্তু বন্ধ কারখানাগুলো চালু করবার জন্য তারা ইতিমধ্যে কাজও শুরু করছে সরকার। কিন্তু শিল্প উদ্যোক্তাদের প্রশ্ন অনেকেরই যে জ্বালানি সংকটের সমাধান না করে আগে যে চালু অনেকগুলো কারখানা বন্ধ হয়ে গেছে জ্বালানি সংকটের কারণে, এগুলোও চালু না করে বন্ধ কারখানাগুলো আবার নতুন করে চালু করবার যে প্রণোদনার উদ্যোগ নেওয়া হচ্ছে, এটাকে অনেকটা অপরিকল্পিত বলছেন শিল্প উদ্যোক্তারা। আপনি কি বলবেন? আমার খুব পরিষ্কার বক্তব্য, বিগত সরকার দাবি করতো যে 32,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা আছে। আমরা ধরলাম 32,000 না 25,000 আছে, কিন্তু আমাদের দেশে সঞ্চালন লাইন আছে 13 থেকে 14,000 মেগাওয়াট, চাহিদা 17,000-এর বেশি না। হ্যাঁ, এর বেশি না। এখন ধরেন ক্রাইসিসটা যে চলে যায় না, ইরান, এই যে আমার ভাই যে বললেন ইরান কিছুই হয়নি, হয়েছে তো ইউক্রেন আক্রান্ত পরে গমের দাম বেড়ে গেল ডবল, ক্রাইসিস, তেলের দাম সব বেড়ে গেল। ইরান আক্রান্ত হওয়ার পরে আমাদের এই যে বিদেশে যাওয়া, মিডল ইস্টে যে আমাদের হাজার হাজার লোক প্রতিদিন যেত, এটা বন্ধ হয়ে গেছে। এখান থেকে রেমিটেন্স লোক লাগে, রেমিটেন্স আসবে, এইভাবে তো টাকার উৎসগুলো কমে যাচ্ছে। সেখানে আপনার যদি আমাদের ক্রাইসিসটা চলে যায়, তাহলে আমি যদি আজকে দিলে কালকে তো হবে তা তো না। আমার বিদ্যুৎ উৎপাদন করার সক্ষমতা রয়েছে, আমার যেটুকু সঞ্চালন লাইন আছে তার মধ্য দিয়ে, এবং তার ভিতরে কিছু কিছু নিজস্ব এর থেকে তারা সোলার বা বিভিন্ন যে ক্যাপটিক পাওয়ারের মাধ্যমে তারা নিজেরা কিছু উৎপাদনের একটা তাদের ক্যাপাসিটি থাকে। এটা করলে এটা পরিকল্পনা নিয়েছে গেল। এখন আমার যে ভাই বললেন
যে 3 বার ক্ষমতা ছিল, কি করেছে মানে এরশাদের সময় লাস্ট বাজেট দিয়েছিল 90 সালে, 90-95% বিদেশ নির্ভরশীল বাজেট ছিল। আর ম্যাডাম খালেদা ক্ষমতা আসার পর যেদিন ক্ষমতা ছেড়ে দিলেন, সে 53% দেশীয় আভ্যন্তরীণ উৎস থেকে বাজেটে সংযোজন করেছে। আর কি চায় 5 বছরের মধ্যে? এবং ভ্যাট ইন্ট্রোডিউস করার পরে আমেরিকা যখন সরকার নামই ছিল ভ্যাট সরকার, দেশের অর্থনীতি কোথায় নিয়ে গেছিল? তাহলে কিছুই করে না। বেনিফিটের প্রবৃদ্ধি ছিল 6.7 পয়েন্ট। এগুলি কি বিএনপির উন্নতি না? কিছু কিছু ক্ষেত্রে হয়তো সব ক্ষেত্রে পাওয়া যায় না। এখন যেগুলো আমরা করছি এখন পর্যন্ত, চিন্তা করেন যে আমাদের প্রধানমন্ত্রী যে বলেছেন যে ফ্যাসিস্ট আচরণ করতে, তাই তো সাদিক কায়েম ডাক্তার বিপি, সে বলে ছাত্রলীগকে যেভাবে পিটিয়ে ক্যাম্পাসে বের করে দিয়েছে, ছাত্রলীগকে সেভাবে পিটিয়ে বের করে দেবো বলে, স্লোগান দেয় লন্ডন না ঢাকা, ঢাকা ঢাকা। কেন? কি কারণ? কারা তারা? যারা স্বাধীনতা চায় নাই তারাই স্লোগান দেয়। আর লন্ডনে যিনি থাকতেন তিনি শহীদ রাষ্ট্র জিয়া রহমানের সন্তান। যখন এই স্বাধীনতা বিরোধীরা দেশের স্বাধীনতা স্বীকার করে নাই, জীবন রিস্ক নিয়ে সেদিন স্বাধীনতা ঘোষণা প্রথমে উনি নিজের সুপ্রিম অথরিটি দিলেন। তারপর সেই সময় পরিপ্রেক্ষিতে বিরোধী পক্ষ থেকে তারপর কি না আচরণটা কেমন? বিরোধীরাও তো বলে যে সরকার পথে হাঁটছে। কেন? একটা সরকার 6 মাস 2 মাস থেকে আপনি বলতেছেন যে শেখ হাসিনা তো পালিয়ে ইন্ডিয়া যেতে পারছে, পালানোর পথ পাবেন না। কেন? কি হয়েছে 6 মাসে? আমরা কি ভোটার নির্বাচন করেছি? আমরা কি হাজার হাজার করে বিদেশ পাচার করেছি? কি বলে দেশ থেকে বিতাড়িত করা হবে? এত বড় সাহস! আওয়ামী লীগ ভোটার নির্বাচন করেছিল, জোর করে ক্ষমতা দেখিয়েছে। বিএনপি জোর করে ক্ষমতা গেছে? বিএনপির বিরুদ্ধে এত অপপ্রচার, সরকার প্রধান পর থেকে স্বাধীনতা বিরোধী চক্র বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারেক রহমানের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, ম্যাডাম খালেদার বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, জিয়া রহমানের পর্যন্ত বক্তব্য দিচ্ছে তারা। আমরা কি সেইভাবে কি তাদের বিরুদ্ধে বক্তব্য দিতে গেছি? আগে বলেছি, আমরা উত্তর দিতে গিয়ে আমার কিছু কথা বলেছি। এই আসনটিকে ফ্যাসিস্ট আসন না? জিয়া রহমান তো এই দেশের একটা মহান নেতা ছিলেন। তাকে যদি বলে স্বৈরাচার খুনি জিয়া, ম্যাডাম খালেদা মারা গেছেন, তারপর বলে টাকা আত্মসাৎকে বেগম খালেদা জিয়া বলেন তো? না আমার নিজে আমি বলছি তো, এবং জিয়াউর রহমানের ব্যাপারে কোন লোক করে বলছে এটা। সাদিক কায়েম নিজে বলেছে ক্যাম্পাসে, আর অনেকেই বলে ক্যাম্পাসে জানে কোথায়। এবং তারপর তারেক রহমান শুনতে, জনগণের কথা শুনতে গেলে একদম অন্ধের মতো বললে হবে না। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেয় না? কি বলে তারেক না খাম্বা, কি এই স্লোগান দিচ্ছে না? তারেককে মানি না, কি খারাপ ভাষায় 1 2 3 4 তারেক রহমান কি মান? এগুলো স্লোগান। হ্যাঁ, কোন দেশ? এই দেশ স্বাধীনতা আমাদের অবদান আছে। তো এই যে আচরণগুলি, এই যে ফ্যাসিস্টের আওয়ামী লীগও তো এই কথা বলতে পারে নাই। হ্যাঁ, আওয়ামী লীগ বলেছে বিএনপিকে জেলে রাখবো, বিএনপিকে ক্ষমতা আসতে দেবো, নানান কথা বলছে। আওয়ামী লীগের সাহস নেই যে বিএনপিকে দেশ ছাড়া করবে। এদের সাহস কথা বলে বিএনপিকে দেশ ছাড়া করবে। এরা এই অন্ধকারের মধ্যে ঢুকতেছে। এই এত বড় শরীর মোটা, ঘাড় এত মোটা, এ কিন্তু জনগণের শুধু তাদের সমর্থন ভোট না, বিএনপির বেইমানরা যদি বেইমানি না করতো 20টা সিট পেত না তারা। আওয়ামী লীগ তার ভোট নেই, গর্ব করে। ছোট্ট একটা প্রশ্ন করে যে আওয়ামী লীগের ভোটগুলো এত কোথায়? আমাদেরকে সব ভোটটা আমার ওখান তো আপন ভাইরা, তাহলে মনে হয় আপন ভাইরা ওখানে ইসামেলতা, সে পৌরসভার মেয়র ছিল, আওয়ামী লীগের সেক্রেটারি, টোটাল ভোট আওয়ামী লীগের দিয়ে তাদেরকে জিতেছে। তাদের ভোট এত? সেটা হচ্ছে জ্বালানি সংকট যখন হয় তখন আমরা দেখেছি বিরোধী দলকে ডেকে একটা কমিটি গঠন করেছে, তারপর থেকে জ্বালানি সংকটের সমাধান হয়েছে। এইবারে যে বিদ্যুৎ গ্যাস সংকট হচ্ছে, এখানে কেন বিরোধী দলকে সম্পৃক্ত করা হচ্ছে? এটা তার সাথে আমি একমত যে এটা সবাইকে নিয়ে একটা সংসদীয় কমিটি বসে বা পার্লামেন্টের সিদ্ধান্ত নেওয়া উচিত। কাছে স্পেশাল করতে পারতেন, হয়তো রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে হয়তো একটা এর মধ্যে আসছে, সেই কারণে হয়তো করেন, কিন্তু করা দরকার। তাহলে এই সংকট থেকে আমাদের উত্তন্ন জনগণ বুঝাবে কেন আমাদের রয়েছে। এখন জাহাজ ভিড়তে পারে নাই, এখন বাতাসের কারণে পারে নাই, যেটা আমরা জানি, শুনছি, সত্য মিথ্যা আমরা জানি না, আমাদেরকে বলা হয়েছে। এই সংকট হতেই পারে। বিরোধী দল সরকার দল মিলে একটা জিনিস আমি আজকে বলেছি, যে আমরা যদি এইভাবে বিএনপির বিরুদ্ধে বলতেই থাকি, আর এই সুযোগে ফ্যাসিস্ট কোনো ফর্মে যদি ফিরে আসে, সরাসরি না আসে, অন্যভাবে, আমাদের কারোর পিঠে চামড়া থাকবে না। তাদের থাকতে পারে, আমার মধ্যে থাকবে না। আমি যেহেতু ওই সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি কথা বলছি, এটা দোহাই লাগে।
আমরা সবাই মিলে দেশটাকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাই। জি ভাই আমি আমাদের এই একটা কথা বলি, যে এক মিনিট ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি এবং বাংলাদেশের সিকিউরিটির জন্য আওয়ামী লীগ হচ্ছে থ্রেট, ইন্ডিয়ান প্রোডাক্ট ডিরেক্টলি তারা ইন্ডিয়া থেকে থ্রেট, তাদের ব্যাপারে মনে রাখেন সবসময় পাশে পাবেন আমাদেরকে। আপনার সাথে ভাই আপনি শোনেন, করি ভাই আপনি শোনেন, আমি সেটাই বলছি। শেষ করি। আপনি এতক্ষণ যে কথা হয়েছে আমরা কিন্তু গভর্নেন্স পার্সপেক্টিভে বলছি, আপনার ব্যক্তি হাবিবুর রহমান হাবিব নিয়ে কথা বলি নাই। আমি প্রাইম মিনিস্টার হিসাবে চেয়ারটাকে কথা বলেছি, আমি মন্ত্রণালয়ের বিদ্যুৎ মন্ত্রীকে বলেছি, আমি কোনো ব্যক্তিকে আমি শোনেন স্লোগানটা তার নামই আমার কথা ভাই শোনেন, এটাকে আপনার পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ শোনেন, কুলাঙ্গার বলছে কত কিছু বলছেন, এই আওয়ামী লীগ আমরা এনকাউন্টার করেছি না, এটা এইভাবে নিয়েন না। পলিটিক্সের ভাষায় পলিটিক্সে আসুক। আপনি সাদিক কায়েমের মতো জায়গায় আপনি নিচে নামতেছেন কেন? আমি ভাই শোনেন, আপনি ন্যাশনাল লিডার অ্যাসপেক্ট, আমি শোনেন কেন আপনাকে বলছি, ফেসিবাদী আচরণ, ফেসিবাদী সংজ্ঞা, ফেসিবাদীর দিকে যাচ্ছেন, এর মিনস হলো আপনি 70% লোকের ভোটকে অস্বীকার করার চেষ্টা করতেছেন। সাপোজ আর্গুমেন্টের জায়গাটা কি, আপনাদেরকে যেমন এই ভোটও দিছে এই ভোটও দিচ্ছে, আপনি অস্বীকার কেন করছেন, বাইপাস করছেন, দ্যাটস পার্সপেক্টিভ। তাহলে আপনি কি এটা না না আমার করা যাবে না, আপনি বললেন বাতাসের কারণে জাহাজ ভেড়ে নেই, ভাই এটা বললে মানুষ হাসবে। 2 নাম্বার না, এটা ভাই এটা কোন না না বাতাস জাহাজের সাথে বাতাস এটা তো সবসময় সমুদ্র। না এটা আমরা পত্রিকায় পড়েছি না ভাই শুনে কথা বলছি পড়ছি না। সেকেন্ড বলতেছে অটো রিকশা নাকি অটো রিকশায় বিদ্যুৎ, এতদিন অটো রিকশা ছিল এখন বিদ্যুৎ না, এটা একটা কমপ্লিটলি ডাইভার্ট করার মানসিকতা, এটা উচিত না। অ্যাকনলেজ করেন যে দেয়ার ইজ এ প্রবলেম, আমরা ফেস করতেছি, লেটস ওয়েট। না আমরা সব জায়গায় সাকসেস, কোনো বাংলাদেশের মন্ত্রী সফল না, অসফল না, সবাই হলো সফল মন্ত্রী। ধন্যবাদ। আমরা সেটা তো বলতেছি না, আমার কথা হলো যে ওই মানে কথা খালি একভাবে বললে হবে না, সরকারের সমালোচনা করতেই হবে তা না, প্রকৃত সমালোচনা করে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমার কথা হলো যে আমরা এত রক্ত দেওয়ার পরে আমাদের ভাষাগুলি কেন এমন হচ্ছে যে শোনা যায় না, কানের ভিতর লাগে। জি অসংখ্য ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা। অসংখ্য ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য এনসিপি। দুজনেই বেশ যদি বলি সারগর্ভ আলোচনা করেছেন এবং আলোচনা প্রাণবন্ত করবার চেষ্টা করছেন। দুজনকে চ্যানেলের আজকে অনুষ্ঠানের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন, এবং সেই সাথে দর্শক আপনারা ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য আপনাদেরও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করতে চাই, এবং আগামীকাল একই সময়ে চ্যানেলের সংলাপ অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।